আসসালামু আলাইকুম। অন্যান্য দিনের মতো আজকে আবার আমরা আলোচনা করব ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ। আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হক মাসুম, সহযোগী অধ্যাপক হিসেবে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছি। যারা গত ক্লাসে ছিলেন তাদের হয়তো কিছুটা মনে আছে, আমরা আলোচনা করছিলাম ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ। তার বাকি অংশটুকু আজকে আলোচনা করব। সবার মনে রাখার সুবিধার্থে প্রথমে আগের লেকচার থেকে কিছুটা বলবো। What is inflammatory bowel disease? Inflammatory bowel disease are a group of inflammatory condition in which the body's own immune system attacks part of the digestive system. Inflammatory bowel disease দুই টাইপের হয়ে থাকে সাধারণত, Crohn's disease and ulcerative colitis. Crohn's disease মাউথ টু অ্যানাস যে কোনো জায়গায় হতে পারে। আলসারেটিভ কোলাইটিস সাধারণত কোলনে এফেক্ট করে। ক্রনস ডিজিজ গাট ওয়ালের প্রত্যেকটা লেয়ারকে ইনভলভ করে, আর আলসারেটিভ কোলাইটিস শুধু ইনার সারফেসকে ইনভলভ করে। ইনফ্লামেটরি বাউল ডিজিজ, ক্রনস এবং আলসারেটিভ কোলাইটিসের মধ্যে আমরা ডিফারেন্স কতদিন পড়েছি, সেটার প্রিভিলেন্স, ইনসিডেন্স সম্পর্কে জেনেছি। যারা ক্লাসটা করতে হয়তো মিস করেছো তাদের কাছে ভিডিও রয়েছে আমাদের ইনফ্লামেটরি বাউল ডিজিজের উপর, সেটা দেখে নিবা। তারপর হোয়াট আর দ্য কজেস অফ ইনফ্লামেটরি বাউল ডিজিজ। কজ হচ্ছে আননোন, এনভায়রনমেন্টাল ট্রিগার কাজ করতে পারে, জেনেটিক প্রিডিসপোজিশন আছে, এটা সম্পর্কে আমরা আলোচনা করেছি। কি কি ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করছে ইনফ্লামেটরি বাউল ডিজিজ, যেমন ডায়েট, ব্রেস্ট ফিডিং, এক্সারসাইজ, সেটা সম্পর্কে আলোচনা হয়েছে। কাদের হতে পারে? সাধারণত 15 থেকে 35 ইয়ার্সের যে কারো হতে পারে, পুরুষ মহিলা যে কেউ এফেক্টেড হতে পারে। ককেশিয়ানদের মধ্যে বা ওয়েস্টার্ন কান্ট্রিতে বেশি দেখা যায়, ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকলে তাদের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা স্মোকার তাদের ক্ষেত্রে ক্রনস ডিজিজের পসিবিলিটি বেশি। জেনেটিক প্রিডিসপোজিশন সম্পর্কে আমরা আলোচনা করেছি। সিমটমের মধ্যে ডায়রিয়া, ফিভার, ফেটিক, অ্যাবডোমিনাল পেইন, ক্র্যাম্পিং, ব্লাড ইন ইউর স্টুল, রিডিউসড অ্যাপেটাইট, আনইনটেন্ডেড ওয়েট লস হতে পারে। তারপর আমরা কিভাবে ডায়াগনোসিস করব? ইনিশিয়াল হিস্ট্রি নিব, ইভালুয়েশন করব, ফ্যামিলি হিস্ট্রি, সিমটম হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন, ল্যাবরেটরি টেস্ট করতে পারি, কোলোনোস্কোপি। সাধারণত আলসারেটিভ কোলাইটিস ডায়াগনোসিস করতে পারি, ক্রনসও করা যাবে, কিন্তু ক্রনস ডিজিজ আমরা বললাম মাউথ টু অ্যানাস যে কোনো জায়গায় হতে পারে, সেজন্য আমাদের এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি ক্ষেত্র বিশেষে দুটো পরীক্ষাই করার প্রয়োজন হয়ে থাকে। এনএম এক্স-রে করতে পারি, আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান। ইনফ্লামেটরি বাউল ডিজিজের চিকিৎসা সম্পর্কে আমরা জেনেছি। যেহেতু এটার কোনো কারণ জানা যায় নাই, অনেক ক্ষেত্রে আমরা মেডিকেশন ইউজ করি, যেমন স্টেরয়েড, বিভিন্ন রকম ইমিউনোমডুলেটর, মনোক্লোনাল অ্যান্টিবডি এবং আদার সিমটোমেটিক ট্রিটমেন্ট, যেমন পেন, অ্যাংজাইটি, স্ট্রেস ম্যানেজমেন্ট, ডায়েট প্ল্যান। ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চলছে কিন্তু আজও হয়ে ওঠেনি। ইনফ্লামেটরি বাউল ডিজিজের যখন কমপ্লিকেশন হয় তার জন্য আমাদের অপারেশনের প্রয়োজন হয়। যেমন ক্রনস ডিজিজ যদি হয়ে থাকে, কারো ফিস্টুলা হলে প্রাথমিক অবস্থায় আমরা ওষুধ চেষ্টা করা হয়, কিন্তু ডায়াগনোসিস কনফার্ম হলে যদি স্ট্রাকচার ডেভেলপ করে সেই ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হতে পারে। আলসারেটিভ কোলাইটিস, সেটা যদি ম্যালিগনেন্সিতে কনভার্ট হয় অথবা কোনো কমপ্লিকেশন হয়, টক্সিক মেগাকোলন হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের অপারেশনের প্রয়োজন হয়। ক্রনস ডিজিজের প্যাথোফিজিওলজি সম্পর্কে আমরা গতদিন ডিটেল জেনেছি। এটা শুধু ইন্টেস্টাইনকে এফেক্ট করতে পারে, এটা ছাড়াও এক্সট্রা ইন্টেস্টাইনাল ম্যানিফেস্টেশন হতে পারে, বিভিন্ন জায়গায় আলসার হতে পারে, টাং থেকে শুরু করে একেবারে অ্যানাস পর্যন্ত আমাদের এফেক্টেড হতে পারে। প্যাথোজেনেসিসের ক্ষেত্রে
এটা প্রত্যেকটা লেয়ারে ইনভলভমেন্ট হবে। ক্রনস ডিজিজের ক্ষেত্রে এটা স্কিপ লিশন, আর এটার মধ্যে দেখা যাচ্ছে হচ্ছে কবলেস্টোন অ্যাপিয়ারেন্স, ফাইব্রোটিক থিকেনিং অফ দ্য ওয়াল, ফ্যাট রেপিং। এগুলি আমরা গত ক্লাসে আলোচনা করেছি, এ সম্পর্কে আর আজকে ডিটেল যাব না। কমপ্লিকেশন সেটাও আমরা জেনেছি। ক্রনস ডিজিজের ক্ষেত্রে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, ফিস্টুলা ফরমেশন হতে পারে। এক্সট্রা ইন্টেস্টাইনাল ম্যানিফেস্টেশন যেটা আর্থ্রাইটিস যদি হয় এবং ইউভাইটিস হতে পারে, সেই সম্পর্কে আমরা গতদিন কথা বলেছি। এবং ক্রনস ডিজিজ কোথায় হয়, ক্লিনিক্যাল ফিচার্স অফ ক্রনস ডিজিজ আইলিয়াম এবং কোলনে হতে পারে, মোস্ট কমনলি হয় কোলনে হতে 35%। এটা হলে কোথায় হবে তার উপরও ডিপেন্ড করে সেটার সিমটম। ডায়রিয়া, ক্র্যাম্পিং, অ্যাবডোমিনাল পেন, ওয়েট লস হতে পারে। কোলনে হলে রেকটাল ব্লিডিং হতে পারে, পেরিরেকটাল অ্যাবসেস হতে পারে, আলসার হতে পারে। স্মল বাউলে হলে সাধারণত পারেক্টাল ব্লিডিং হয় না, কিন্তু কোলনে হলে সেটার হিস্ট্রি থাকতে পারে। কিন্তু আপার জিআইটিতে হলে অ্যানোরেক্সিয়া, ওয়েট লস, বমি হতে পারে। আপার জিআইটিতে সাধারণত ক্রনস ডিজিজ কম, ক্রনস ডিজিজটা সাধারণত নিচে থেকে উপরের দিকে বাড়তে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আইলিয়াম কোলনে হচ্ছে 35%, কোলনে 32%, স্মল বাওয়েলে 28%, গ্যাস্ট্রোডিউটেনাল রিজনে হচ্ছে 5%। এটা ছাড়াও এক্সট্রা ইন্টেস্টাইনাল ম্যানিফেস্টেশন হতে পারে, যেমন মুখে আলসার হতে পারে, স্কিনে আলসার, সোর হতে পারে। স্টোমাকে যদি হয় ভমিটিং নিয়ে বেশি প্রেজেন্ট করে। তারপর জয়েন্টে যদি হয় পেন, সোয়েলিং হতে পারে। রেকটামে হলে ব্লিডিং হতে পারে। ইন্টেস্টাইনে হলে ডায়রিয়া, অ্যাবডোমিনাল পেন, ক্র্যাম্পিং, আলসার, ডাইজেস্টিভ ট্র্যাক্ট। তাহলে ক্রনস ডিজিজ কোথায় হবে সেটার উপর ডিপেন্ড করে এটার সিমটমগুলি, এবং এটার সাথে এক্সট্রা ইন্টেস্টাইনাল ম্যানিফেস্টেশনও থাকে, সেটাও মনে রাখতে হবে। অনেক সময় কারো হয়তো আর্থ্রাইটিস নিয়ে আসলো, একজন অর্থোপেডিক্সের ডাক্তারের কাছে গেল, অর্থোপেডিক্সের ডাক্তার আর্থ্রাইটিস ভেবে তার চিকিৎসা দিয়ে দিল, তার কিন্তু সারবে না। এর জন্যই আমাদের প্রত্যেকটা পেশেন্টেরই ডিটেলস হিস্ট্রি আমাদের নিতে হবে। একটা সিস্টেমে এক্সামিনেশন নিয়ে আসছে বা প্রবলেম নিয়ে আসছে, আমাদের অন্যান্য সিস্টেমেও কোনো প্রবলেম আছে কিনা সেটা ইভালুয়েট করতে হবে। এখন এক্সট্রা ইন্টেস্টাইনাল ম্যানিফেস্টেশন কি হতে পারে, আজকে সে সম্পর্কে আলোচনা করব। যেমন রিলেটেড টু ডিজিজ অ্যাক্টিভিটি, আমরা ইরাইথিমা নোডোসাম হতে পারে, পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম, আর্থ্রোপ্যাথি, আইরাইটিস, ইউভাইটিস, অ্যাপথাস আলসার, অ্যামাইলোইডোসিস। আনরিলেটেড টু ডিজিজ অ্যাক্টিভিটি, এটা ছাড়াও আনরিলেটেড দেখা যায় যাদের ক্রনস ডিজিজ থাকে তাদের এই প্রবলেমগুলি বেশি দেখা যায়। যেমন গলস্টোন ডিজিজ হতে পারে, প্রাইমারি স্ক্লেরোসিং কোলেনজাইটিস হতে পারে, ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিস হতে পারে, রেনাল ক্যালকুলাই হতে পারে, স্যাক্রো আইলাইটিস হতে পারে। কাজে ইনফ্লামেটরি ডিজিজ যদি কারো আমরা ডায়াগনোসিস করি, সেই ক্ষেত্রে আমাদের এক্সট্রা ইন্টেস্টাইনাল ম্যানিফেস্টেশনগুলি আছে কিনা সেটা আমাদের ডিটেলস হিস্ট্রি নিতে হবে, পেশেন্টকে জিজ্ঞেস করতে হবে, ক্ষেত্র বিশেষে ইনভেস্টিগেশন করব। এবং যেমন কমন অনেক সময় পোস্ট গ্রাজুয়েশনের স্টুডেন্ট যারা রয়েছে তাদের ক্ষেত্রে হয়তো শর্ট নোট আসে, ক্রনস ডিজিজ, এক্সট্রা ইন্টেস্টাইনাল ম্যানিফেস্টেশন অফ দ্য ক্রনস ডিজিজ, সেগুলিও জানতে হবে। এখন ডায়াগনস্টিক ইনভেস্টিগেশনগুলি কি কি, যেমন আমরা একটা ব্লাড টেস্ট করতে পারি, সিবিসি করলে অধিকাংশ ক্ষেত্রে যেমন অ্যাকুট ফেজ প্রোটিন, ইএসআর বাড়তে পারে, সিআরপি বাড়বে, সিরাম অ্যালবুমিন লেভেল অনেক ক্ষেত্রে কমে যায়, ভিটামিন বি12, ফোলিক অ্যাসিড এটা করলে ডেফিসিয়েন্সি পেতে পারি। তারপর স্টুলের ক্ষেত্রে ক্যালপ্রোটেকটিন লেভেল আমরা দেখতে হবে, স্টুল ক্যালপ্রোটেকটিন লেভেল। ইমেজিং এর ক্ষেত্রে
এক্স-রে অ্যাবডোমেন, স্মল বাউল এনেমা। অনেক ক্ষেত্রে আমরা স্মল বাউল, হোয়াট ইজ স্মল বাউল এনেমা? স্মল বাউল এনেমার ক্ষেত্রে সেটা হচ্ছে আমরা এনজি টিউব দিয়ে যদি মানে ফোর্সফুলি পেরিয়াম ফলো থ্রু করে আমরা সাধারণত স্মল গাটের কোনো স্ট্রাকচার আছে কিনা বা প্যাথোলজি এটা বুঝতে পারি। স্মল বাউলটাও হচ্ছে ঠিক একই রকম। পেরিয়াম ফলো যেমন সময় লাগে, কারণ বেরিয়াম ফলো থ্রুতে হচ্ছে আমাদের যে কন্ট্রাস্টটা দিয়ে থাকি সেটা রুগী খেতে বলি, সেটা ইসোফেগাস, স্টোমাক হয়ে তারপর স্মল ইন্টেস্টাইনে যায়। আর স্মল বাউল এনেমার মাধ্যমে আমরা সরাসরি স্মল গাটে কন্ট্রাস্টটা দিয়ে তারপর রেপিডলি এক্স-রে করে সেটা সম্পর্কে আমরা আইডিয়া নিতে পারি। আলট্রাসোনোগ্রাম করতে পারি, কন্ট্রাস্ট সিটি স্ক্যান অফ দ্য অ্যাবডোমেন করে কোথাও স্ট্রাকচার আছে কিনা সেটা বুঝতে পারি। এটা ছাড়াও এমআর এন্টারোগ্রাফি সেটাও করা যায়। কোলোনোস্কোপি করে কোলনের অবস্থা বা বায়োপসি নিয়ে আমরা কনফার্ম হতে পারি। এন্ডোস্কোপি করতে পারি যদি স্টোমাকের অবস্থা বোঝার জন্য, এবং ক্যাপসুল এন্ডোস্কোপি করে যদি স্ট্রাকচার না থাকে সেই ক্ষেত্রে আমরা স্মল গাটের অবস্থা বুঝতে পারি। এখন ইমেজিং এর ক্ষেত্রে যেমন স্মল বাউল এনেমা, ন্যারোইং অফ দ্য টার্মিনাল আইলিয়াম, দেখা যাচ্ছে এটা যদি পারসিস্টেন্ট ন্যারোইং থাকে, অনেকগুলি ফিল্ম দেখি, মাল্টিপল ফিল্ম, তখন আমি এটা সম্পর্কে কনফার্ম হতে পারবো। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় পেরিস্টালসিসের জন্য একটা ফিল্মে ন্যারোইং হতে পারে। এখন আমরা যদি মাল্টিপল ফিল্ম না দেখি তাহলে বুঝতে পারবো না। এই যে যেমন ন্যারোইং রয়েছে। আর এই যে আমাদের কোলনের মধ্যে কি, যেমন হস্টাল মার্কিং অলমোস্ট নরমাল, আর রয়েছে ন্যারোইং। এখন ন্যারোইং অফ দ্য টার্মিনাল আইলিয়াম, এটাকে বলা হয় স্ট্রিং সাইন অফ ক্যান্টর। এখন পার্ট 1 যারা পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে এটি ইম্পর্টেন্ট। স্ট্রিং সাইন অফ ক্যান্টর কোন ডিজিজে হয়, কোথায় থাকে টার্মিনাল আইলিয়াম, এবং সেটা হচ্ছে ক্রনস ডিজিজে হতে পারে। কন্ট্রাস্ট এক্স-রে যদি করি দেখা যাবে যেখানে স্ট্রাকচার তার প্রক্সিমাল পার্টটা হচ্ছে ডাইলেটেশন থাকে। যেমন স্মল গাটের মধ্যে দেখা যাচ্ছে কি এটা বুলবুলি কোনি বেন্টিস, একদম পুরাটা এরিয়া জুড়ে একটা রেখার মতো রয়েছে, কিন্তু এখানে হাফ হস্ট্রেশন রয়েছে। লার্জ গাটটা পেরিফেরিতে থাকে হস্ট্রাল মার্কিং, কিন্তু স্মল গাটে থাকছে যেটা সার্কুলার ফোল্ড, সেখানে হচ্ছে আমরা বলি বুলবুলি কোনি বেন্টিস, স্ট্রাকচারে প্রক্সিমালি ডাইলেটেড থাকবে। এটাকে যদি আরো ভালোভাবে বুঝতে চাই সেই ক্ষেত্রে আমার এমআর এন্টারোক্লাইসিস, লেয়ার্ড অ্যাপিয়ারেন্স অফ দ্য বাওয়েল ওয়াল, একদম বাওয়েল ওয়ালের লেয়ারটা বোঝা যাবে। তারপর হচ্ছে সাবমিউকোসাল এডিমা, মুরাল হাইপারভাস্কুলারিটি। এখন এমআর এন্টারোক্লাইসিসটা আমাদের এখানে খুব বেশি প্র্যাকটিস হয় না, কিন্তু করলে আমাদের যেহেতু ইনফ্লামেশন হচ্ছে বাওয়েল ওয়ালে, এরকম বাওয়েল ওয়ালের একটা সাইন দেখা যাবে। এই ইমেজিং গুলি আমরা করতে পারি। তারপর হচ্ছে সিটি স্ক্যান এন্ড এমআরআই ফাইন্ডিংস এ কি হবে। এখন সিটি স্ক্যান অফ দ্য অ্যাবডোমেন যদি করি, ক্রনস ডিজিজ হচ্ছে মিউকোসাল হাইপার এনহ্যান্সমেন্ট। এই যে দেখো ছবিগুলিতে দেখা যায় এই মিউকোসার ক্ষেত্রে দেখা যায় একেবারেই এনহ্যান্সমেন্টটা খুব বেশি হচ্ছে। তারপর হচ্ছে ইসকেমিক কোলাইটিস উইথ টার্গেট সাইন ইয়েলো। ইসকেমিক কোলাইটিস যদি হয় কোলনটা ইনফ্লেমড হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে এমআরআই যদি ক্রস সেকশন দেখি, থিকেন্ড ইন্টেস্টাইনাল ওয়ালটা দেখা যায় থিকেন্ড হয়ে গেছে। এখন এটা হচ্ছে এমবিবিএস এর স্টুডেন্টের জন্য খুব বেশি কিছু দরকার নাই, যারা পোস্ট গ্রাজুয়েশন আছে তাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তারপর আমরা ক্রনস ডিজিজের ক্ষেত্রে ক্রনস কোলাইটিস যদি হয়, কোলোনোস্কোপি যদি করি তাহলে এই যে এইরকম ফোল্ড দেখতে পাবো। দেখা যায় কিছু অংশ ভালো কিন্তু মাল্টিপল স্কিপ লিশন, একটু পরে পরে এরকম আলসার। ক্রনস কোলোনোস্কোপি করলে আলসার দেখা যাবে। তখন আমরা যে আলসারগুলি থাকে এখান থেকে বায়োপসি নিয়ে পরীক্ষা করে কনফার্ম হতে পারি।
আবার ক্যাপসুল এন্ডোস্কোপি যদি করি, আইলিয়ামের মধ্যে কবলেস্টোন অ্যাপিয়ারেন্স অফ দ্য আইলিয়াম, মানে আইলিয়ামের ভিতরে দেখা যাবে স্টোন যেমন রেখে দিলে যেই রকম দেখা যায় সেই রকম দেখা যাবে। পোস্ট গ্রাজুয়েশনের স্টুডেন্টদের অনেক সময় ওসপিতে এই ছবিটা দেয়া হতে পারে, বলা হতে পারে কোলোনোস্কোপি ফাইন্ডিংস ইজ দিস পিকচার, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস। প্যাথোফিজিওলজিতে দেখো কবলেস্টোন অ্যাপিয়ারেন্স, এটা কনফার্ম করবা কিভাবে? বায়োপসি করে করা যায়। সেই ক্ষেত্রে কোলোনোস্কোপি করলেও কোলনের ক্ষেত্রে এরকম দেখা যেতে পারে, যেহেতু স্মল গাটে হচ্ছে ক্রনস ডিজিজটা সবচেয়ে বেশি হচ্ছে। এখন প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট অফ ক্রনস ডিজিজ, এই যে ডিজিজ আলসারেটিভ কোলাইটিস ক্রনস ডিজিজ আমরা গতদিন খুব ভালোভাবে আলোচনা করেছি। এটার কজ হচ্ছে আননোন, এটার জেনেটিক প্রিডিসপোজিশন থাকতে পারে, এনভায়রনমেন্টাল বিভিন্ন ফ্যাক্টরের জন্য হতে পারে, এবং এটা হলে গাটের প্রত্যেকটা ওয়ালই হচ্ছে ইনফ্লেমড হচ্ছে, ইডিমেটাস হচ্ছে। ক্রনস ডিজিজের ক্ষেত্রে ওয়ালের প্রত্যেকটা পার্ট হতে পারে। এটা সাধারণত মাউথ থেকে অ্যানাস যে কোনো জায়গায় হতে পারে। আবার আলসারেটিভ কোলাইটিসটা সাধারণত কোলনি হয়ে থাকে, কমনলি মিউকোসা ইনভলভমেন্ট বেশি হয়। এখন এগুলির সিমটম কি হবে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। সিমটম ডিপেন্ড করবে কোথায় হচ্ছে ক্রনস ডিজিজ। সিম্পল টাঙ্গে একটা আলসার নিয়ে প্রেজেন্ট করতে পারে। স্টোমাকে যদি হয়, আপার ইন্টেস্টাইনে হয়, যেহেতু এটা আলসার বা স্ট্রিকচার প্রেজেন্ট করে, সেজন্য স্টোমাকে হলে তার ওয়েট লস হতে পারে, মানে খেতে পারবে না, লস অফ অ্যাপেটাইট হতে পারে, ভমিটিং থাকতে পারে। স্মল গাটে হলেও পেন হতে পারে, ভমিটিং হতে পারে। আর লার্জ গাটে হলে সাধারণত ডায়রিয়া কিংবা পাইরাল ব্লিডিং। পেরিনাল রিজনে হলে আলসার নিয়ে প্রেজেন্ট করে বা ফিস্টুলা নিয়ে প্রেজেন্ট করতে পারে। সাধারণত স্মোকার যারা রয়েছে তাদের বেশি হয়, ককেশিয়ানদের বেশি হয়। আর কোলনটা আলসারেটিভ কোলাইটিস কোলনই বেশি হয়, এটা যেহেতু মিউকোসা ইনভলভমেন্ট হয়, পারেক্টাল ব্লিডিং নিয়ে প্রেজেন্ট করে, ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করে। এখন কারো যদি ডায়রিয়া হয় বা এই রিলেটেড প্রবলেম হয়, আমরা কমনলি চিন্তা করি তার ডিসেন্ট্রি হয়েছে। সেই ডিসেন্ট্রির ওষুধগুলি খাওয়া হয় বিভিন্ন দোকান থেকে কিনে, হয়তো কিছুটা ভালো হয়, আবার কয়েকদিন পরে হয়। কারণ আলসারেটিভ কোলাইটিস বা ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ এগুলির কিছু পিরিয়ড আমরা গতদিন শিখেছি, এটার কিছু দিন ভালো থাকবে, আবার হতে পারে। এটার কোনো ভালো কোনো চিকিৎসা নেই। কিছু আমরা ডায়েটারি মডিফিকেশন করে, পেশেন্টকে কাউন্সিলিং করে, কিছু ওষুধ দিয়ে ইমিউনোমডুলেটর ইউজ করে এটা চিকিৎসা করতে পারি। কমপ্লিকেশন নিয়ে আসলে অপারেশন করা হয়। কিন্তু পেরিয়ানাল ফিস্টুলা নিয়ে যদি প্রেজেন্ট করে, আমরা অপারেশন করি না, কারণ হাই রিকারেন্স রেট। অ্যাবসেস হয়ে গেলে সেক্ষেত্রে আমরা করতে পারি, কিন্তু অন্যান্য ফ্যাক্টরগুলো আমাদের চিন্তা করতে হবে। এর জন্যই বলা হয় আমরা প্রপারলি ইভালুয়েট যদি করতে চাই, অ্যানোরেক্টাল প্রবলেম নিয়ে আসলো কিন্তু তার আন্ডারলাইং ডিজিজ আলসারেটিভ কোলাইটিস, ক্রনস ডিজিজও হতে পারে। এবং ক্রনস ডিজিজ এবং আলসারেটিভ কোলাইটিস এটা খুব সিমিলারলি ইরিটেবল বাউল সিনড্রোম যদি কারো থাকে, যেটা ফাংশনাল ডিসঅর্ডার, এরকম প্রবলেম নিয়ে আসতে পারে। কারো যদি আবার কোলনে ক্যান্সার হয়, সেই ক্ষেত্রেও পারেক্টাল ব্লিডিং, মিউকাস ডিসচার্জ, ইনকমপ্লিট ইভাকুয়েশন অফ দ্য বাওয়েল এগুলি নিয়ে প্রেজেন্ট করতে পারে। কাজে তোমাদের আমার মূল মেসেজটা হচ্ছে, এরকম প্রবলেম নিয়ে আসলে কাউকে সরাসরি ওষুধ না দিয়ে আমাদের আসলে ডায়াগনোসিসটা কনফার্ম করা উচিত। ডায়াগনোসিস কিভাবে কনফার্ম করতে পারি? খুব ভালোভাবে রোগীর হিস্ট্রি ইতিহাস নিতে হবে। ইন্টেস্টাইনাল ম্যানিফেস্টোনের পাশাপাশি আমরা জানি তার এক্সট্রাইন্টেস্টাইনাল ম্যানিফেস্টেশনও থাকতে পারে। আলসার হতে পারে স্কিনে, আর্থ্রাইটিস হইতে পারে, ইউভাইটিস হইতে পারে। সেই জিনিসগুলি আমাদের খুব ভালোভাবে খেয়াল করতে হবে। এখন এটা কারা চিকিৎসা করবে? এটা সার্জন
না গ্যাস্ট্রোন্টোলজিস্ট? এখন এটা ফিজিশিয়ান এবং সার্জন দুই পক্ষই এটার চিকিৎসা করবে। আবার হচ্ছে মেডিকেল থেরাপি অলওয়েজ বি কনসিডার্ড অ্যাজ অ্যান অল্টারনেটিভ টু সার্জারি। সার্জারি যে করতে হবে এরকম না, যতক্ষণ পর্যন্ত খুব বেশি কমপ্লিকেটেড না হবে, পেশেন্ট ভালো থাকবে, সেই ক্ষেত্রে আমাদের মেডিকেল থেরাপি দিয়ে চেষ্টা করব। স্পেশাল অ্যাটেনশন দিতে হবে নিউট্রিশনের প্রতি। তারপরে যেহেতু স্মোকারদের ক্ষেত্রে বেশি হয়, সেসেশন অফ দ্য স্মোকিং, স্মোকিং কমিয়ে দিলে অনেকের সিমটমটা রিলিভ হবে। সার্জারি শুড নট বি ডিলেড ইফ দেয়ার ইজ এ ক্লিয়ার ইন্ডিকেশন আর প্রেজেন্ট। যেমন আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে যদি টক্সিক মেগাকোলন হয়, কোলনের কিছু অংশ নষ্ট হয়ে যায়, পচে যায়, ডিলে করার কোনো সুযোগ নাই। পারফোরেশন হয়ে গেলে, কোনো যদি অ্যাবসেস হয়ে যায়, সেই ক্ষেত্রে করতে হবে। কোনো মেলিগনেন্সিতে যদি কনভার্ট হয়, করতে হবে। পেশেন্ট মাস্ট বি অপটিমাইজড প্রায়র টু সার্জারি, মে বি রিকোয়ার প্রি অপারেটিভ টোটাল প্যারেন্টাল নিউট্রিশন। কারণ এই রোগীরা খেতে পারে না, ওয়েট লস হয়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে, এক্সট্রাইন্টেস্টাইনাল ম্যানিফেস্টেশন থাকে। কোনো সার্জারি করার আগে যদি সুযোগ থাকে, অবশ্যই তার প্রি অপারেটিভ প্যারেন্টাল নিউট্রিশনের কথা চিন্তা করতে হবে। এবং এই রোগের চিকিৎসা করলেও পেশেন্টের আবার হওয়ার সম্ভাবনা থাকে বা বহুবিধ কমপ্লিকেশন হতে পারে, তাহলে রোগীকে প্রপার কাউন্সেলিং করে নিতে হবে। Crohn's disease is a chronic relapsing disease with likelihood of recurrence, so surgeons should try to preserve bowel length and sphincter function. দেখা গেল ইন্টেস্টাইনে আমাদের স্ট্রিকচার রয়েছে, আর সেই ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যেতে হয়, কতটুক হয়তো ভালো আবার হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের ট্রাই করতে হবে আমাদের কোলনিক বা ইন্টেস্টাইনাল লেন্থ রাখার জন্য। এখন ট্রিটমেন্ট অফ ক্রনস ডিজিজ, মেডিকেল ট্রিটমেন্ট কি করতে পারি? এই ক্ষেত্রে আমরা স্টেরয়েড ব্যবহার করতে পারি, অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারি, সিপ্রোফ্লক্সাসিন, মেট্রোনিডাজল, ইমিউনোমডুলেটর ইউজ করা যায়। স্টেরয়েড যদি দীর্ঘদিন ইউজ করা হয়, পেশেন্ট কিছুটা হয়তো সিমটম রিলিভ করে, কিন্তু স্টেরয়েড ডিপেন্ডেন্সি ডেভেলপ করে এবং সেটার কিছু ক্ষতিকারক দিকও রয়েছে। ইমিউনোমডুলেটরের ক্ষেত্রে স্টেরয়েড স্পেয়ারিং এন্ড মেইনটেনেন্স থেরাপি দিতে পারি, অ্যাজাথ্রায়োপ্রিন, সাইক্লোস্পোরিন ইউজ করা হয়। মনোক্লোনাল অ্যান্টিবডিজ ইউজ করতে পারি, ইন্ডাকশন এন্ড মেইনটেনেন্স, ইনফ্লিক্সিম্যাব, অ্যাডালিমুম্যাব, থার্ড জেনারেশন, বেডুলিজুমাব। এই ওষুধগুলি আমরা খুব ইউজ করি না, এগুলি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ইউজ করা হয়, যেহেতু ওদের ক্ষেত্রে এই ডিজিজটা বেশি। আমরা সাধারণত পেশেন্টকে, আমাদের দেশে ইনসিডেন্সটাও কম, পেশেন্ট কাউন্সিলিং এবং লাইফস্টাইল চেঞ্জ, ডায়াগনোসিস কনফার্ম করতে হবে এবং সেই হিসেবে চিকিৎসা করতে হবে। 5-অ্যামাইনোস্যালিসাইলিক অ্যাসিড ইউজ করতে পারি, কোলনিক সিম্পটম, লিমিটেড এফিকেসি ইন ক্রনস ডিজিজ। আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে কাজে লাগে। এন্ডোস্কোপিক ডাইলেটেশন করতে পারি, যদি দেখা যায় স্ট্রিকচার হয়, সাম স্ট্রিকচার অ্যামেনেবল টু দিস বাট অনলি ফর দ্য টেম্পোরারি রিলিফ, কিন্তু আবার হতে পারে। যদি ইনফ্লেম থাকে, আলসারেশন থাকে, সেই ক্ষেত্রে যদি আমরা ডাইলেটেশন করতে যাই, সেই ক্ষেত্রে পারফোরেশনের সুযোগ থাকে। সার্জারি হচ্ছে খুবই লিমিটেড রোল, সেটা মনে রাখতে হবে। অনেক ক্ষেত্রে পেশেন্টরা এসে বলে যেহেতু রোগটা সারছে না, অনেক দিন যাবৎ ভুগছে পেশেন্টরা, এসে বলে সার্জারি করে ফেলে। সেই ক্ষেত্রে সার্জারি করা যাবে না যদি নাকি ক্লিয়ার কাট ইন্ডিকেশন না থাকে, এটা আমাদের সব সময় খেয়াল করতে হবে। সার্জারি হচ্ছে প্রত্যেকটা ডিজিজের হচ্ছে গাইডলাইন। এটা অনেকগুলি স্লাইড, খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো এই ক্ষেত্রে যেটা মনে রাখবা সেটা হচ্ছে নাইস গাইডলাইন। বিভিন্ন দেশে বিভিন্ন গাইডলাইন রয়েছে এটার চিকিৎসার ক্ষেত্রে, কি ঔষধ দিব সেই সম্পর্কে। আমরা এতক্ষণ সেটা বললাম। হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট, নিউট্রিশনাল সাপোর্ট।
Nutritional supplementation required in moderate nutritional impairment. এখন নিউট্রিশনটা আমাদের কিভাবে দিতে পারি? যেহেতু এই পেশেন্টগুলি যাই খাবে, যেহেতু ইন্টেস্টাইনে প্রবলেম, তার অ্যাবজর্পশন হবে না, তার ডাইজেশন হবে না, কাজে মুখের খাবার দেয়া যাবে না, দিলে খুব বেশি লাভ হবে না। ইনিশিয়াল স্টেজে যার মাইল্ড ফর্মে থাকবে তাদের ক্ষেত্রে দিতে পারি, কিন্তু সিভিয়ার ফর্মে এটা যদি থাকে আমাদের টিপিএন রিকোয়ার্ড ইন সিভিয়ারলি malnourished patient. Elemental diet, parental nutrition can induce remission up to 80% of the patient. কারণ এটা যাদের ইমিউনিটি কম থাকে তাদের এটা হয়। শরীর যখন দুর্বল থাকে, কোনো রোগে আক্রান্ত হয়, পাশাপাশি এটাও এসে বসে। সেজন্য নিউট্রিশনাল স্ট্যাটাস বা এনভায়রনমেন্ট যদি চেঞ্জ করা হয় ভালো হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো একটা পেশেন্ট হয়তো ইউরোপে আসে, এই রোগে ভুগছে, বাংলাদেশে এসে ভালো হয়ে গেল, অথবা বাংলাদেশে থাকা অবস্থায় তার এই সিমটম হচ্ছে, মানে এই দেশ থেকে অন্য দেশে এসে গেল, যেহেতু এনভায়রনমেন্ট তার ইমিউনিটি এগুলি অনেক ক্ষেত্রে ফ্যাক্টর হিসেবে কাজ করে, তার ইমপ্রুভমেন্ট হয়। এখন এটার কমপ্লিকেশন যেটা হবে সেই ক্ষেত্রে আমাদের তার সাপ্লিমেন্ট দিতে হবে। কারো যদি অ্যানিমিয়া হয় ব্লাড ট্রান্সফিউশন করতে হবে, প্রোটিন লেভেল কমে গেলে প্রোটিন সাপ্লিমেন্ট দিতে হবে, ইলেকট্রোলাইট কারেকশন করতে হবে, ভিটামিন দিতে হবে, মেটাবলিক বোন প্রবলেম হতে পারে, সেটা আমাদের অ্যাড্রেস করে চিকিৎসা নিতে হবে। অ্যাপ্রোচ অফ দ্য মেডিকেল ট্রিটমেন্ট, এই লেকচারটা আমরা আজকে আবার আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে পেশেন্ট অনেক ক্ষেত্রে আমরা এটাকে তেমন একটা আমলে নিই না। সবাই বলে থাকি পুরাতন আমাশয় দিন দিন ভুগছে, পাশের দোকান থেকে সিপ্রোসিন মেট্রোনিডাজল এটা ওষুধ খাচ্ছে, কিন্তু সে হয়তো জানি না তার আসলে ডিজিজটা কি। অনেক ক্ষেত্রে যখন আমাদের কাছে আসে তার একটা কমপ্লিকেশন নিয়ে প্রেজেন্ট করল, এটা এমবিবিএস লেভেলে আমরা পরীক্ষায় ভাইভাতে অনেক সময় জিজ্ঞেস করি ইনফ্লেমেটরি আইবিডি কি, এব্রিভিয়েশন কি, ইনফ্লেমেটরি বা কি রয়েছে, আলসারেটিভ কোলাইটিস, ক্রনস ডিজিজ। তখন বলি এটা আলসারেটিভ কোলাইটিস কোথায় হয়, কোলনে এফেক্ট করে, কোলনের কোন পার্টে করে, মিউকোসাতে। তারপর এটার সিমটম কি, পারেক্টাল ব্লিডিং, মিউকাস ডিসচার্জ। তারপর নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্য পেশেন্ট দেখা যায় অ্যানিমিয়া বা দুর্বলতা নিয়ে প্রেজেন্ট করতে পারে। তারপর অ্যাকুট ইমার্জেন্সি নিয়েও প্রেজেন্ট করে, সেই জিনিসগুলি তার জানতে হবে। আর ক্রনস ডিজিজ যেহেতু মাউথ থেকে অ্যানাস পর্যন্ত হয়, এটার যেমন ইন্টেস্টাইনাল ম্যানিফেস্টেশন আর এক্সট্রাইন্টেস্টাইনাল রয়েছে। এখন এটা কি এক্সট্রাইন্টেস্টাইনাল ম্যানিফেস্টেশন হতে পারে, সেই প্রশ্ন আমরা এমবিবিএস লেভেলে, তারপর হচ্ছে রেসিডেন্সি, পোস্ট গ্রাজুয়েশন, প্রত্যেকটা ক্ষেত্রেই একটা জিজ্ঞেস করা হয়। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট টপিক। এখন ক্যান্সার থেকে এটা আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারি? ক্যান্সারের ক্ষেত্রে সাধারণত একটা শর্ট হিস্ট্রি, এটা লং হিস্ট্রি থাকতে পারে। মোট কথা ইনভেস্টিগেশন করে আমাদের কনফার্ম হতে হবে। এখন কি করতে পারি? কতগুলি নন স্পেসিফিক ইনভেস্টিগেশন, আবার স্পেসিফিক। এখন প্রত্যেকটা পেশেন্ট আসলেই এমবিবিএস এর স্টুডেন্টরা আমরা দেখি সব ইনভেস্টিগেশনের নাম লিখে দেয়, এন্ডোস্কোপি, এন্টারোস্কোপি, কোলোনোস্কোপি, স্টুল, আরএমই, যত যা মনে রয়েছে। আসলে তোমাদের পরীক্ষাতে যখন বলবা তখন উত্তরটা দিতে হবে ইনভেস্টিগেশন ডিপেন্ডস অন হিস্ট্রি অফ দ্য পেশেন্ট অ্যান্ড এক্সামিনেশন ফাইন্ডিংস অফ দ্য পেশেন্ট। একটা পেশেন্ট যখন আসবে, তোমার যদি মনে করো তার জিআইটি সিমটম রয়েছে, তার ভমিটিং, অ্যানোরেক্সিয়া, লস অফ অ্যাপেটাইট, ওয়েট লস, সেই ক্ষেত্রে তার ডায়াগনোসিসের জন্য ইনভেস্টিগেশন কি? এন্ডোস্কোপি। একটা পেশেন্ট যদি ইনভেসিভ প্রসিডিউরে যায়, আবার যদি একটা পেশেন্টের অ্যাবডোমিনাল ডিস্টেনশন, পেন, ভমিটিং,
সেই ক্ষেত্রে আমরা যদি সাসপিশন থাকে তার ইনফ্লেমেটরি বাউল ডিজিজ এফেক্টেড টু দ্য স্মল গাট, এন্টারোস্কোপি করতে পারি, অথবা বেরিয়াম ফলো থ্রু স্মল বাউল এনেমা ট্যাগ, অথবা আমরা সিটি স্ক্যান, এমআরআই এগুলিও করা যায়। কিন্তু পেশেন্টের যদি প্রবলেম থাকে পাররেক্টাল ব্লিডিং, মিউকাস ডিসচার্জ, সেই ক্ষেত্রে আমাদের করতে হবে কোলোনোস্কোপি। এগুলি গেল ডায়াগনোসিস। এটা ছাড়া তার যদি এক্সট্রা ইন্টেস্টাইনাল ম্যানিফেস্টেশনের কোনো হিস্ট্রির কথা বলে, যেমন একটা জয়েন্ট পেন, সেই ক্ষেত্রে লোকাল পার্টের এক্সরে করতে পারি। চোখে যদি কোনো প্রবলেমের কথা বলে, চোখের পরীক্ষা করতে পারি। কাজেই এই ডিজিজটা যেমন সার্জনের ইম্পর্টেন্ট রোল রয়েছে, ঠিক তদ্রূপ গ্যাস্ট্রোন্টোলজিস্ট বা মেডিসিন স্পেশালিস্ট তাদেরও ইম্পর্টেন্ট রোল রয়েছে। অনেক ক্ষেত্রে আমরা কম্বাইন্ডলি চিকিৎসা করতে পারি। পৃথিবীর সব সভ্য দেশই ট্রিটমেন্ট হচ্ছে তোমার মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ বিভিন্ন ডিজিজের ক্ষেত্রে, এবং এতে করে পেশেন্টের আউটকামও ভালো হয়। কিন্তু আমাদের মধ্যে অনেক সময় কাজ করে, আমি তো সব জানি, আমার কলিগ বা তাকে কেন জিজ্ঞেস করব, তার কেন হেল্প নেব। একটা পেশেন্ট ক্যান্সারের রোগী যখন একজন অনকোলজিস্টের কাছে গেল, তখন সবাই না, কেউ কেউ হয়তো মনে করে না না অনকোলজিতে আমার চিকিৎসা দেবে। আবার সার্জনের কাছে গেল, সার্জন মনে করে না অনকোলজিস্ট পরে যাবে, আমি আগে চিকিৎসা করে নিই। কিন্তু বাস্তবতা অর্থ হচ্ছে যে কোনো জটিল পেশেন্টের যখন আমরা ট্রিটমেন্ট করতে যাব, তার আগে একটা মাল্টিডিসিপ্লিনারি টিম গঠন করে একটা বোর্ড মিটিং এর মতো করতে হবে। সবাই ডিসিশন দিবে, তারপর তার চিকিৎসা শুরু করবে। এখন অ্যাপ্রোচ টু মেডিকেল ট্রিটমেন্ট, কি মেডিকেল ট্রিটমেন্ট হবে? আমরা স্টেরয়েড ইউজ করি। স্টেরয়েড হচ্ছে সকল রোগের এক ঔষধ। যেখানে কোনো কিছু কাজ করবে না, সেখানে স্টেরয়েড দিলে কিছুটা হেল্প হয়। সেটা হইতে পারে সিওপিডি, হতে পারে আর্থ্রাইটিস, হতে পারে ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ। কিন্তু এতে করে দেখা যাচ্ছে অনেক গ্রামে বা মফস্বলে বিভিন্ন ওষুধের দোকানদার স্টেরয়েড বিক্রি করছে, কিন্তু এটার রয়েছে মারাত্মক সাইড ইফেক্ট। কেউ দীর্ঘদিন স্টেরয়েড খেলে তার ইমিউনো সাপ্রেশন হয়, তার নানাবিধ রোগে ধরে, এবং তার আলসারেশনের সৃষ্টি হতে পারে, এবং স্টেরয়েড ইনডিউসড তার কুশিং সিনড্রোম ডেভেলপ করতে পারে। সেই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এখন স্টেরয়েড মোস্ট কমনলি ইউজড, তারপর আমরা মেথোট্রেক্সেট, মনোক্লোনাল অ্যান্টিবডিজ ইউজ করতে পারি, এবং মেইনটেনেন্স থেরাপি বিভিন্ন ড্রাগ ইউজ করা হয়, অ্যাজাথাইপ্রিন, ইনফ্লিক্সিম্যাব, মেথোট্রেক্সেট। এখন এই সমস্ত ড্রাগগুলি কখনই আমরা দিব না। যদি দিতে হয়, গ্যাস্ট্রোন্টোলজিস্ট অথবা ফিজিশিয়ান, সার্জন সবাই মিলে দেওয়াটা উচিত। ইনিশিয়ালি যদি মাইল্ড ফর্মে থাকে, এগুলি ট্রিটমেন্ট করবে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট যারা রয়েছেন তারা। আমরা যারা কোলোরেক্টাল সার্জন এটা প্র্যাকটিস করি, আমরাও এই চিকিৎসাগুলি করে থাকি। অলওয়েজ কম্বাইন্ড এফোর্ট যে কোনো পেশেন্টের ক্ষেত্রে একটা গুড আউটকাম হয়, সেটাও চিন্তা করতে হবে। এখন এই রোগগুলি যদি আমরা আর্লি ডায়াগনোসিস করি এবং মেডিকেশন স্টার্ট করি, পেশেন্টের সাথে কাউন্সিলিং করি, সেই ক্ষেত্রে যত আগে আমরা চিকিৎসা শুরু করব, তত সার্জারির সম্ভাবনাটা কম থাকবে। যেমন উইদিন 1 ইয়ারের মধ্যে যদি শুরু করা যায়, বিভিন্ন গবেষণায় দেখা গেছে মাত্র 40%-এর
পেশেন্টের সার্জারি লাগে। কোন রোগীর যদি 5 বছরের মধ্যে শুরু করি সেই ক্ষেত্রে 5 ইয়ার 60% পেশেন্ট। 10 বছরের পরে যদি শুরু করি তাহলে 70% পেশেন্ট। তাহলে এই পেশেন্টগুলি কতভাবে আমাদের ডিলেড ডায়াগনোসিস হচ্ছে, বিভিন্ন সার্জিক্যাল কমপ্লিকেশন এবং সার্জারির আউটকামও ভালো না এবং ফার্দার রিল্যাপস হতে পারে, রিকারেন্স হতে পারে, মনে রাখতে হবে। যেমন স্মোকিং একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যারা স্মোকার রয়েছেন তাদের যেমন কোভিডে আক্রান্ত করতে পারে, লাং ক্যান্সার, আলসার এবং ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজও হতে পারে। কাজে উই শুড স্টপ স্মোকিং। Challenges to the mucosal healing in Crohn's disease. এখন Crohn's disease যদি সার্জারি করি সেই ক্ষেত্রে হিলিংটা না হওয়ার সম্ভাবনা বেশি। It cannot be achieved in the most of the patient. দেখা যায় মিউকোজাল হিলিং হতে চায় না। It is unclear how much healing is rarely needed to the affect outcomes. It is uncommon what incremental healing can be achieved by dose escalation and switching therapy. It is not known what is the appropriate time interval between change in therapy and subsequent reassessment. এই রোগীগুলি আমরা কতদিন পরে পরে দেখব, কিভাবে চিকিৎসা করব। যখনই প্রবলেম হবে তখন যেন সে চিকিৎসকের কাছে আসে এবং চিকিৎসক তার ইতিহাস নিয়ে ফিজিক্যাল এক্সামিনেশন, ইনভেস্টিগেশন করে ওষুধ দিবেন। যেমন ডায়াবেটিস পেশেন্ট সবসময় ওষুধ খেতে হয়, চিকিৎসকের সাপোর্ট নিয়ে চলতে হয়, ঠিক ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজও সেরকম। এখন কি কি সার্জারি রয়েছে? অনেক সময় হোয়াট আর দ্য সার্জিক্যাল ইন্ডিকেশন ইন কেস অফ ক্রনস ডিজিজ, এই প্রশ্নটা পোস্ট গ্রাজুয়েশনে করা হয়। কখন সার্জারি করব? ইন্ডিকেশন অফ সার্জারি রিকারেন্ট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, কয়েকদিন পর পরই পেট ফুলে যায়, বমি হয়, সেই ক্ষেত্রে আমাদের লাগবে। ডায়াগনোসিস করার পরও মেডিকেল ট্রিটমেন্ট যেখানে ফেল করে। পারসিস্টেন্ট অর মেসিভ অ্যাকুট ব্লিডিং, কারো প্রচুর ব্লিডিং হচ্ছে। পারফোরেশন অফ দ্য ভাওয়েল, ভাওয়েলটা পারফোরেশন হয়ে গেল। ফেলুর অফ মেডিকেল থেরাপি, স্টেরয়েড ডিপেন্ডেন্ট ডিজিজ, স্টেরয়েড ইউজ করার জন্য যে ডিজিজগুলো হয়ে গেল। কারো দেখা গেল রেনাল ফেলুর, ক্রনিক কিডনি ডিজিজ হয়ে যাচ্ছে। ইন্টেস্টাইনাল ফিস্টুলা, যেহেতু স্ট্রিকচার হয়ে ফিস্টুলা হয়ে গেল। পেরিয়ানাল ডিজিজ, অ্যাবসেস, ফিস্টুলা, স্টেনোসিস, যদি মেলিগনেন্ট চেঞ্জ হয়, মেলিগনেন্সি। তাহলে একটা প্রশ্ন হচ্ছে, হোয়াট আর দ্য indications, surgical indications of in case of inflammatory bowel disease? তখন ঠিক এই পয়েন্টগুলি বলতে হবে। রিকারেন্ট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, পারসিস্টেন্ট অর মেসিভ অ্যাকুট ব্লিডিং, পারফোরেশন অফ বাওয়েল। কারণ মেসিভ অ্যাকুট ব্লিডিং হতে পারে কখন? যখন নাকি টক্সিক মেগাকোলন হয়ে যাচ্ছে, ইস্কেমিয়া হয়ে যাচ্ছে, তখন দেখা যায় পার রেক্টাল ব্লিডিং হয়। অনেক ক্ষেত্রে মিউকাস অল্টার কালার ব্লাড চলে আসে। অ্যাবসেস, ফিস্টুলা হলে তো করবেই। এখন এটা সার্জারি করে আমাদের গোলটা কি হতে পারে? সার্জারি শুড নট বি সিন অ্যাজ ফেলুর বাট অ্যাজ এ পার্ট অফ দ্য ট্রিটমেন্ট অফ armamentarium. Surgery and medication can combine for better quality of life. Primary goals of surgery: prevent complication, alleviate persistent or debilitating symptom, bowel conservation, improve growth, nutritional status, optimize the quality of the life. একটা জনমনে প্রশ্ন হতে পারে, সার্জারি করলে যেহেতু আবার রিকারেন্স হতে পারে,
কমপ্লিকেশন হতে পারে, তাহলে সার্জারি করে লাভটা কি? এবং সার্জারি করার ক্ষেত্রেও আমাদের যে পয়েন্টগুলি বললাম সেটা মনে রাখতে হবে। দেখা গেল সমস্ত জায়গায় হয়েছে, বাউল কনজারভেশন করতে হবে। যেখানে যে অ্যাবসেস অথবা ফিস্টুলা রয়েছে, অ্যাবসেসটা আমরা ড্রেন করব। যদি হোল টিস্যু ট্র্যাক্ট কেটে ফেলতে চাই, সেই ক্ষেত্রে দেখা যাবে সেই গাটা শুকাচ্ছে না, একই প্রবলেম নিয়ে আসছে। মেডিকেল ট্রিটমেন্ট সবসময় প্রয়োজন হবে। তাহলে চিকিৎসা করার আগে রোগীকে খুব ভালোভাবে কাউন্সিলিং করতে হবে। কখন আমরা স্টপ করব? আমরা জানি স্টেরয়েড যখন ইউজ করি, এই রোগীগুলি মেথোট্রেক্সেট অ্যান্টিবডি মেডিকেশন পেশেন্টকে বিভিন্ন রকম কমপ্লিকেশন সৃষ্টি করে, এবং সার্জারি করার পরও সেখানে অ্যানাস্টোমোটিক লিকেজ ও ইনফেকশনের পসিবিলিটি থাকে। এটা ছাড়াও স্টেরয়েড ডিপেন্ডেন্ট বিভিন্ন প্রবলেম হতে পারে, যেমন কারো রেসপিরেটরি কমপ্লিকেশন হতে পারে। এজন্য স্টেরয়েড ইউজ করি as soon as possible without worsening inflammation. Often taper as low as possible, then operate. মানে স্টেরয়েড ইউজ করার পরে হঠাৎ করে আমরা এটা উইথড্র করব না। সেই ক্ষেত্রে যদি উইথড্র করতে হয়, আইভি ইকুইভ্যালেন্ট ফাইনাল স্টেরয়েড দিতে হবে, কারণ অপারেশনের সময় এটা রিকোয়ারমেন্ট আরো বাড়ে। ট্রেপার করে এটা উইথড্র করতে হবে 1 থেকে 2 সপ্তাহ। মেথোট্রেক্সেট 2 days বিফোর আগে আমাদের বন্ধ করে দিতে হবে। অ্যান্টিবডি মেডিকেশন operate at midpoint between doses. If the wound not infected, restart shortly, 1 or 2 weeks after surgery for Crohn's disease. Surgical options. এটা ডিপেন্ড করে কোথায় এফেক্টেড। আইলোসিক্যাল রিসেকশন যদি আইলিয়ামে বা সিকামে হয় is the usual procedure. যদি স্ট্রিকচার হয়, স্ট্রিকচারও প্লাস্টিক করতে পারি। Segmental resection of the damaged part, often the small intestine or large intestine, are removed and healthy section are reconnected. মানে যে অংশে স্ট্রিকচার থাকবে সেগুলো আমরা ফেলে দিয়ে আবার এন্ড টু এন্ড বা এন্ড টু সাইড অ্যানাস্টোমোসিস করে দেব। যেমন অনেক ক্ষেত্রে যদি সিভিয়ার ফর্মে থাকে, সেই ক্ষেত্রে কোলনের অনেক অংশে ফেলে আইলোস্টমি করে দিতে হয়। কোলেক্টমি উইথ আইলোরেক্টাল অ্যানাস্টোমোসিস করতে পারি, যখন এটা আলসারেটিভ কোলাইটিসে কোলন এফেক্টেড হবে। সম্পূর্ণ কোলনটা আমরা ফেলে দিয়ে রেকটামের যে অংশটা ভালো রয়েছে সেটার সাথে আইলিয়ামের অ্যানাস্টোমোসিস করতে পারি। যদি রেকটামও ইনভলভ হয়ে যায়, সেই ক্ষেত্রে প্রক্টোকোলেক্টমি এন্ড আইলোস্টমি, সম্পূর্ণ কোলন ফেলে দিয়ে শুধু আইলোস্টমি করে দেব। সার্জারি ফর দ্য পেরিয়ানাল অ্যাবসেস ফিস্টুলা। এখন অপারেশনের পরে এই রোগীগুলির অনেক রিস্ক ফ্যাক্টর থাকে সার্জারি, যেমন স্ট্রিকচার ও প্লাস্টিকি। যে একটা স্ট্রিকচার রয়েছে একটা লঙ্গিচুডিনাল ইনসিশন দিয়ে, সেটা আমরা ট্রান্সভার্সলি সেলাই করে দিতে পারি। দিস ইজ স্ট্রিকচার ও প্লাস্টিক যদি শর্ট সেগমেন্ট। কিন্তু লার্জ সেগমেন্টের ক্ষেত্রে এটা আমরা লং সেগমেন্টের ক্ষেত্রে এটা করতে পারবো না। এখন কাদের ক্ষেত্রে আমাদের সেপসিস হতে পারে? Patient on high dose steroid therapy, more than 10 milligram prednisolone for 4 weeks before surgery. Current preoperative monoclonal antibody therapy, preoperative significant loss, pre-existing abdominal sepsis, abscess, fistula, serum albumin less than 32 gram per dl.
প্রত্যেকটা সার্জারির ক্ষেত্রেই অ্যালবুমিন লেভেলটা আমাদের চেষ্টা করতে হবে 3.2 এর উপরে যেন থাকে। আদারওয়াইজ পেশেন্টগুলি ইন্ট্রাঅ্যাবডোমিনাল সেপসিস, অ্যানাস্টোমোটিক লিকেজের এগুলির পসিবিলিটি থাকে। এখন এইরকম যে পেশেন্টের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর থাকবে সেই ক্ষেত্রে সাজেস্ট করা হয়, if any of these risk factors present, then surgeon should consider bowel exteriorization and delayed anastomosis when risk factors are corrected. ক্রনস ডিজিজের সার্জারি করার আগে সম্ভব হলে পেশেন্টের আগে নিউট্রিশনাল স্ট্যাটাস ইমপ্রুভ করতে হবে। সেটা আমরা করতে পারি টোটাল প্যারেন্টাল নিউট্রিশন দিয়ে। পেশেন্ট যেহেতু ইমিউনো কম্প্রোমাইজড বিভিন্ন রকম ড্রাগ খাচ্ছে, স্টেরয়েড, মেথোট্রেক্সেট, এগুলি আগে বন্ধ করে দিতে হবে এবং সেই পেশেন্টগুলি হাই রিস্ক এবং অপারেশনের আগে অনেক মনোযোগী হতে হবে। এখন আসা যাক আলসারেটিভ কোলাইটিস। আলসারেটিভ কোলাইটিসটা কাদের হয়? Ulcerative colitis, an immune-mediated disease that affects the entire large intestine. মানে সম্পূর্ণ large intestine এফেক্ট হতে পারে। It is a disease involving colon and rectum with extraintestinal manifestation. Incidence কি? 10 patient every 1 lakh per year. Prevalence 160 patient 1 lakh per year. Men, women in early age, male are more commonly affected at later age. বয়স হচ্ছে এজ হচ্ছে 20 থেকে 40 years. More common in USA, Western Europe, in Bangladesh. Ulcerative colitis rate is higher than Crohn's disease. আমাদের দেশেও ক্রনস ডিজিজ বেশি না, আলসারেটিভ কোলাইটিসের রেটটা বেশি ক্রনস ডিজিজের ক্ষেত্রে। ওয়েস্টার্ন কান্ট্রিতে এটা বেশি, কিন্তু পেশেন্টগুলি অধিকাংশ ক্ষেত্রে ডায়াগনোসিস হচ্ছে না এবং কমপ্লিকেশন নিয়ে প্রেজেন্ট করছে। হোয়াট ইজ আলসারেটিভ কোলাইটিস? Ulcerative colitis is an inflammatory bowel disease that affects the lining of the large intestine, colon, and rectum. Ulcerative colitis can cause small called ulcer to form. Please note that while Crohn's disease is another common inflammatory bowel disease, it is not same as ulcerative colitis. আলসারেটিভ কোলাইটিস এবং ক্রনস দুইটার সিমটম অনেকটা কাছাকাছি, ট্রিটমেন্টও সেম, কিন্তু সবসময় খেয়াল করতে হবে এটা কিন্তু একেবারে একই ঔষধ একই চিকিৎসা হবে না। আলসারেটিভ কোলাইটিস কোলনে বিভিন্ন আলসার নিয়ে প্রেজেন্ট করতে পারে, স্মল গাটে হয় না। Ulcerative colitis is a chronic condition commonly associated with flare-up when symptoms appear, alternating with remission when the symptoms absent. এখন কি কি টাইপের আলসারেটিভ কোলাইটিস রয়েছে, এটা ডিপেন্ড করে কোথায় এফেক্টেড হয়েছে। যদি শুধুমাত্র অ্যানাল ক্যানালে হয় তখন আমরা এটাকে বলি প্রোকটাইটিস। অনেকে হয়তো ফ্রেশ ব্লাড যাচ্ছে মনে করতে পারেন হেমোরয়েড অথবা
যদি মিউকাস যাচ্ছে আইবিএস অথবা রেকটাল ক্যান্সার, তার প্রোক্রাইটিস হইতে পারে, প্রোক্টোসিগময়েডাইটিস, সিগময়েড কোলন যদি এফেক্টেড হয়, প্রোক্টোসিগময়েডাইটিস, ডিস্টাল কোলাইটিস এই অংশটুকু সম্পূর্ণ ভালো থাকতে পারে, এক্সটেন্সিভ কোলাইটিস, প্যানকোলাইটিস। যখন এই প্যানকোলাইটিসটা হয় তখন আমরা সম্পূর্ণ কোলনটাই কেটে ফেলে দিতে হচ্ছে, তখন বলা হয় প্যান প্রক্টোকোলেক্টমি। আর প্রক্সিমাল অংশ আমরা ডাইভার্সন করে দিই, এন্ড আইলোস্টমি। পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষায় আমরা অনেক সময় জিজ্ঞেস করি, হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ প্যান প্রক্টোকোলেক্টমি। এটার একটা হচ্ছে প্যানকোলাইটিস যদি হয়, নন রেসপন্স টু মেডিকেল ট্রিটমেন্ট, সেই ক্ষেত্রে করতে পারি। আরেকটা হচ্ছে ফ্যামিলিয়াল এডিনোমেটাস পলিপ, যদি একদম সম্পূর্ণ কোলনে মাল্টিপল পলিপ থাকে এবং মেলিগনেন্সি হয় থাকে, সেই ক্ষেত্রে আমরা প্যান প্রক্টোকোলেক্টমি করে এন্ডাইলোস্টমি করে থাকি। এখন আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে কি হয়, নরমাল কোলন বিভিন্ন ফোল্ড থাকে, কিন্তু আলসারের জন্য এরকম হয়ে যাচ্ছে। এখন প্যাথোজেনেসিস ulcerative colitis, exaggerated T cell modified Th2 response result in mucosal hyperresponsive to the intestinal flora in genetically predisposed। যেমন আমাদের সবার ইন্টেস্টিনাল ফ্লোরা রয়েছে, কিন্তু আলসারেটিভ কোলাইটিসে কোলনের ইনার সারফেসটা খুবই হাইপার রেসপন্সিভ থাকে এগেইনস্ট দ্য নর্মাল ফ্লোরা, তখনই আলসার হয়ে যায়। অর্থাৎ আলসার সৃষ্টি করার জন্য শরীরের বাইরে থেকে কোনো জীবাণু তার যেতে হয় না, অভ্যন্তরে যেটা রয়েছে সেখানে যেহেতু তার প্রোটেক্টিবিলিটি কম, সেই ক্ষেত্রে এটা হচ্ছে। Pathogenesis of ulcerative colitis is important for postgraduate student, not undergraduate student. এখন এটার প্যাথোলজি কি হয়, এই ক্ষেত্রে ডিজিজ স্টার্ট ইন দ্য রেকটাম অ্যান্ড প্রক্সিমাল ইন দ্য কন্টিনিউটি, অর্থাৎ এটা নিচের দিক থেকে শুরু হচ্ছে, রেকটাম থেকে। মাইক্রোস্কোপিক inflammatory infiltrates in the lamina propria and crypts of liver খান। আর ম্যাক্রোস্কোপিক মিউকোসা সার্কোসা, মাইক্রোস্কোপিক দেখা যায় এটার মধ্যে ক্রিপস অ্যাবসেস হচ্ছে। ইনফ্লামেশন ইজ ডিফিউজ, সুপারফিশিয়াল and confluent. Depletion of the goblet cell mucin, pseudopolyp থাকতে পারে, dysplastic চেঞ্জ দেখা যায়, dysplasia associated with lesions or mass, এটা অলওয়েজ প্রি ক্যান্সার। Microscopic findings, distortion of the crypt architecture, inflammation of the crypts, frank crypt abscess, inflammatory cell of the lamina propria, pseudopolyps formation হতে পারে। এখন যারা পার্ট 1 পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রে pseudopolyp কোন ডিজিজে থাকা যায়, সেই ক্ষেত্রে মনে রাখতে হবে আলসারেটিভ কোলাইটিস। আলসারেটিভ কোলাইটিসে এফেক্টেড লেয়ার হচ্ছে মিউকোসা, সাবমিউকোসা, কোলন কমনলি হচ্ছে, আর ক্রনস ডিজিজে অল লেয়ার এফেক্টেড। আলসারেটিভ কোলাইটিসকেও আমরা সিভিয়ারিটি অনুসারে ভাগ করে থাকি। মাইল্ড ফর্মে রয়েছে মডারেট, সিভিয়ার, ফালমিনেন্ট। মাইল্ড কি, 4 stool per day, plus minus blood, no signs of systemic toxicity.
আমাদের সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আমরা আবার আসছি। ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ যেহেতু একটা অনেকের কাছে নতুন, সেজন্য আমি প্রত্যেকটা জিনিসই রিপিটেডলি বলে এই ডিজিজ সম্পর্কে যেন সবার খুব একটা ভালো কনসেপশন থাকে, আইডিয়া থাকে, সেজন্যই আমার আজকেও ক্লাস নেই। আমরা আলসারেটিভ কোলাইটিস, ক্রনস ডিজিজের প্রথমে ডেফিনেশন, প্যাথোফিজিওলজি, ক্লিনিক্যাল ফিচার, ইনভেস্টিগেশন, মেডিকেল ট্রিটমেন্ট, সার্জিক্যাল ট্রিটমেন্ট, কমপ্লিকেশন এগুলি জেনেছি। আজকে আমি মনে হয় শেষ করি। আবার আগামী সোমবার এই আলসারেটিভ কোলাইটিস নিয়ে মানে কনক্লুশন টানব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর কালকে থেকে আমরা এমবিবিএস স্টুডেন্টের জন্য বিভিন্ন ভাইবার টপিক নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এখানেই শেষ করছি। সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাই।